আমরা বারবার এই বিষয়টা সামনে এনেছি, বারবার বলতে চেয়েছি যে আসলে দল নয়, আমাদের সামাজিক পরিমণ্ডল, আমাদের সমাজ, আমাদের দেশ, এটাকে সুস্থ রাখাটাই নাগরিকদের দায়িত্ব হওয়া উচিত। সাধারণ মানুষ তথা নাগরিক তারা তো নিজের চারপাশটা যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে, যাতে উন্নত হয় সেই দিকে দৃষ্টি দেবে, তেমন করেই কাজকর্ম করবেন। সেখানে কোনো ঘাটতি পড়লে তারা সরব হবেন, সোচ্চার হবেন। কিন্তু কার্যত বা বাস্তবে আমরা কি দেখছি ঠিক উল্টো। আসলে সকলেই যেন দলমুখী, সবাই দলের দিকে যেতে চাইছেন, দল দল আর দল। এটা ঘটনা রাজনৈতিক দলগুলো নিজেদের ক্ষমতা দিয়ে, নিজেদের প্রতিপত্তি দিয়ে সাধারণ মানুষকে বশ করতে চায়। কিন্তু তারপর সাধারণ মানুষ সেই রাজনৈতিক দলের কাছে একরকম আত্মসমর্পণ করে বসে। এখানেই সবচেয়ে বড় সমস্যাটা তৈরি হয়েছে। আমরা আমাদের চারপাশে এখন যে সমস্যা নিয়ে চলছি, যে সমস্যা দিন রাত আমাদের ভাবাচ্ছে, তাতে শুধু এটাই যে দল দল আর দল। সরকার শুধুই দলের হয়ে উঠেছে। মাত্র দুদিন আগে আমাদের হাইকোর্ট একটা রায় দিয়ে জানিয়ে দিয়েছে যেভাবে এখানকার সরকার ওবিসি দের নির্ধারণ করবার ব্যবস্থা করেছে সেটা আইনসঙ্গত নয়। হাইকোর্টের বিচারক পরিষ্কার জানাচ্ছেন যে রাজ্য সরকার যে পদ্ধতিতে গোটা বিষয়টা সম্পূর্ণ করেছে তাতে বোঝা যাচ্ছে তাদের একটা তাড়াহুড়ো ছিল। তারা দলীয় স্বার্থটাকে অগ্রাধিকার দিয়েছে। দলের স্বার্থ দেখব, দলের স্বার্থ রক্ষিত হবে, এই মানুষগুলোকে যদি ওবিসি তালিকাভুক্ত করে দেওয়া যায় তাহলে আমাদের দলের উপকার হবে, আমাদের দলে ভোট আসবে। একেবারে সহজ কথায় আমরা যদি এভাবে বলি, প্রশ্ন হচ্ছে এইভাবে দলের সরকার, দলের মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে মানুষের উন্নতি সাধন করতে পারে? মানুষেরই প্রথম থেকে তো বলা উচিত ছিল যে দল নয়, আমরা সরকার চাই, যে সরকারটা কোনো দলের হবে না। সরকারের দল হয় না, দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সেই দল থেকে সরকার তৈরি হয়। সরকার যখন হয় তখন সেই সরকারকে বা সেই সরকারের যারা প্রতিনিধি, তাদের যারা ভোট দেননি, যারা বিরোধিতা করেছেন, তারাও সেই নাগরিকদের প্রতি দায়বদ্ধ থাকবেন। এটাই গণতন্ত্রের নিয়ম। কিন্তু সব উল্টে গেছে। যেভাবে করা হচ্ছে, যেভাবে ভাবা হচ্ছে, তাতে বারবার মনে হচ্ছে দলেরই সরকার, সরকারের দল, আর সাধারণ মানুষ দলের দিকে ঢল নামিয়েছে। কেন? কারণ তাদের আসলে উপায় নেই। দিনের পর দিন তারা দেখেছে কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের উপরে কর্তৃত্ব করছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে থাকলে তাহলে কিছু পাওয়া যেতে পারে, বিশেষ করে শাসক দলের সঙ্গে থাকলে কিছু পাওয়া যেতে পারে। শাসক দলের সঙ্গে থাকলে নানা ধরনের সুযোগ সুবিধা হবে, আর যদি না থাকা হয় তাহলে বিপদ ঘনিয়ে আসতে পারে। কি কেন্দ্র কি রাজ্য, সর্বস্তরে এই শাসক দল আর সরকার একাকার হয়ে গেছে, হয়ে যাচ্ছে। আমাদের গণতন্ত্রের, আমাদের ব্যবস্থাপনার বিপদটা ঠিক এখানে। আমরা বারবার বোঝাতে চাইছি, বারবার বলতে চাইছি যে সরকার আর দল এক নয়। আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান, তিনি যে ভঙ্গিতে, যে ভাষায় কথা বলে, এর আগেও বলেছি, আবারও বলছি, তাতে তিনি সরকারের মুখ না দলের মুখ বোঝা যায় না। তিনি বুঝতে দিতে চান না, তিনি এভাবেই গুলিয়ে দিতে চান। তিনি বলেন যে আসলে দলের মুখই সরকারের মুখ, এভাবেই মানুষ ভাবুক, আমার দল যা করবে সেটাই মানুষের মেনে নিতে হবে। এর ফলে মানুষ আর সরকারের দলের ফারাক করতে পারছে না। বিপদটা ক্রমাগত বাড়ছে। ঠিক সেই জন্যই যে পরিস্থিতি তৈরি হয়েছে, ভেবে দেখুন, কোর্টের রায়ে ওবিসি নির্ধারণের যে প্রক্রিয়া সেটা আপাতত থেমে গেল। এই থেমে যাওয়ার অর্থ কি? এই থেমে যাওয়ার অর্থ কলেজে ভর্তি হওয়া নিয়ে একটা সংকট তৈরি হবে। এই থেমে যাওয়ার অর্থ যে কোনো সরকারি কাজে কর্মী নিয়োগের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেবে। এবং এমনকি এটা যদি চলতে থাকে, কারণ এই সমস্যার কবে মিটবে সে ব্যাপারে তো কারোরই
কোনো ধারণা নেই। ফলে যতদিন না মিটবে, এই যে নতুন করে বিভিন্ন স্কুলে পরীক্ষা নেবার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এই পরীক্ষার পরে যারা শিক্ষক হিসেবে নিযুক্ত হবেন তাদের ক্ষেত্রে একটা জটিলতা তৈরি হবে। অর্থাৎ গোটা বিষয়টা ওই যে বললাম, দলের দৃষ্টিভঙ্গিতে দেখতে গিয়ে সব গুলিয়ে দেওয়া হয়েছে। ভোটের তারা, আমাকে ভোটে জিততে হবে, সামনে ভোট আছে, ফলে ভোটে জিতবার জন্য আমি কিছু কিছু পরিকল্পনা, কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে নিলাম। এর ফলে কি হলো, আমার ভোট ব্যাংকটা দৃঢ় হতে পারে। এই লক্ষ্যে যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তখন আমাদের সমাজের, আমাদের দেশের, আমাদের সরকারি ব্যবস্থাপনার, আমাদের সংবিধানের রীতিনীতি সবগুলোকে লঙ্ঘন করবার একটা তাগিদ সামনে এসে পড়ে, বারবার এটা এসে পড়ে। আর এই সমস্যাতে ভুগছে নাগরিকরা। এখনও নাগরিক সমাজ বুঝতে পারছেন না যে দল নয়, সরকারের পক্ষে দাঁড়াতে হবে। নাগরিকদের আসলে জোটবদ্ধ হয়ে, একত্রিত হয়ে নিজেদের স্বার্থের কথা ভাবাটা খুব জরুরি। আমি এই স্বার্থ বিষয়টাকে সংকীর্ণ অর্থে ধরছি না, সদর্থক অর্থে ধরছি। নাগরিক স্বার্থ, একটা বৃহত্তর নাগরিক স্বার্থে নাগরিকরা যদি জোটবদ্ধ হয়, ঐক্যবদ্ধ না বলেও যদি জোটবদ্ধ হওয়ার কথা বলি, তাহলে হয়তো এই দলগুলোকে চাপে রাখা যায়, ব্যবস্থাপনাটা ঠিকঠাক করে চলতে পারে। কিন্তু সেটা কি হবার? কারণ ওই যে বললাম, দলের দিকেই তো ঢল নামানো হয়েছে। দল, রাজনৈতিক দল তার ক্ষমতা প্রদর্শন করে, ক্ষমতার যা যা বিষয়গুলো রয়েছে, যেহেতু তারা ক্ষমতার অলিন্দে রয়েছে, তাই যাবতীয় উপকরণ ব্যবহার করে মানুষকে দলের দিকে টেনে নিচ্ছে। দলের সঙ্গে থাকো, সরকার নয়, ব্যবস্থাপনা নয়, সমাজ নয়, দেশ নয়, দল, দল আর দল। ঠিক এখানেই আমরা আমাদের আজকের সমস্যাটাকে বুঝতে চাইব। আমাদের চারপাশে যে সমস্যাটা তৈরি হয়েছে, এই দলকেন্দ্রিক সমস্যা, দলের বাইরে আমাদের নিজেদের স্বার্থ, মানুষের স্বার্থ, নাগরিকের স্বার্থ, আমাদের দেশের স্বার্থ, আমাদের সমাজের স্বার্থ আমরা দেখতে ভুলে গেছি। আমরা আসলে ভাগ হয়ে গেছি। আমরা কেউ তৃণমূল, কেউ বিজেপি, বিশেষ করে শাসক দল, অন্য দলগুলো এখন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে ক্রমশই। বারবার করে যে কটাক্ষ করা হয় না, বাম দলগুলোকে কিংবা কংগ্রেসকে যে কটাক্ষ করা হয়, শূন্য শূন্য, গণতন্ত্রে কটাক্ষটা করা উচিত নয়। যারা করছেন তারা জানেন না যে গণতন্ত্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাটাই নিয়ম। যতই শূন্য হোক, তাদের বক্তব্য, তাদের প্রতিবাদ যদি গ্রহণযোগ্য হয়, যদি সমালোচনাযোগ্য হয়, যদি মনে হয় তাদের প্রতিবাদ, যে বিষয়ে তারা প্রতিবাদ করছে, সেই প্রতিবাদটাকে গ্রহণ করলে সমাজের বা দেশের মঙ্গল হতে পারে, দেশের ভালো হতে পারে, তাহলে সেটা করা উচিত। যেমন ধরুন, আমরা তো জানি সিপিআইএম দল এ রাজ্যে শূন্য। ভেবে দেখুন তো, গতকালই হাইকোর্টে একটা রায় হয়েছে, 100 দিনের যে বরাদ্দ, সেটা দীর্ঘদিন বন্ধ ছিল। একটা রায় দিয়ে হাইকোর্ট বলেছে কেন্দ্রীয় সরকারকে যে 100 দিনের কাজের প্রকল্পটা বন্ধ করছে। এটা ঘটনাই, ঘটনাটা এই জন্য উল্লেখ করলাম যে গণতন্ত্রে কে শূন্য আর কে অনেক বেশি আসন নিয়ে রয়েছে, সেটা দিয়ে তার ভূমিকা বিচার করলে অনেক সময় ঠকে যেতে হয়। যেমন আমাদের এই রাজনৈতিক দলগুলো যেভাবে অনেক ক্ষমতার বিস্তার করছে গোটা দেশে এবং রাজ্যে, তাতে বারবার মনে হচ্ছে এরা দলের কথা ভাবছে, এরা মানুষের কথা ভাবছে না, সমাজের কথা ভাবছে না। আজকে যারা শূন্য, তারা যদি ক্ষমতায় চলে আসে, তারাও হয়তো একই রকমভাবে ভাববে। কারণ আমরা তো দেখেছি পশ্চিমবঙ্গে এই হালটা হয়েছিল এর আগেও। এই দল সর্বস্বতা থেকে, এই দলের আওতার বাইরে কিভাবে মানুষ বেরিয়ে আসতে পারে, এই দলকে চাপে রাখবার জন্য কিভাবে মানুষ জোটবদ্ধ হতে পারে, আসুন আজ সে বিষয়ে একটু আলোচনা করি। মনে হতে পারে যে খুব গুরু গম্ভীর, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আমরা আসলে দলের কাছে আত্মসমর্পণ করছি। আমরা সাধারণ মানুষ, আমি সাধারণ সমস্ত মানুষকেই নাগরিক বলে বিবেচনা করি, এবং এই সাধারণ মানুষ যদি জোটবদ্ধ হয়ে নিজেদের স্বার্থ, শুধু নিজেদের, যে আমাদের নাগরিকদের স্বার্থ দেখতে হবে, আমাদের পরিবেশটাকে দেখতে হবে, আমাদের দেশটাকে দেখতে হবে, এবং তার পক্ষেই রাজনৈতিক দলগুলোকে কাজ করতে বাধ্য করাতে পারত, তাহলে হয়তো রাজনৈতিক দলগুলো নতুন করে ভাবতে শিখতো, তাদের ভাবনাতেও একটা অন্যরকম রং লাগতে পারত। সেটা লাগতে পারেনি, কারণ আমরা এই অভিমুখটা তৈরি করতে পারিনি। আসুন আমাদের এই ব্যর্থতার বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। এই ব্যর্থতার বিষয় এই জন্য আলোচনা করা যে এখান থেকে হয়তো এই দলের দিকে মানুষের ঢল, এটার উল্টো প্রক্রিয়া বা উল্টো কোনো প্রতিরোধের বলয় তৈরি হয় কিনা, তার একটা খোঁজ করবার প্রয়াসও বলতে পারেন। এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ অতিথি হিসেবে যারা আমার সঙ্গে রয়েছেন, আসুন পরিচয় করি তাদের সাথে। আমাদের সঙ্গে রয়েছেন মিরাতুন নাহার, অধ্যাপক,
ডক্টর মিরাতুন নাহার এবং আমাদের সঙ্গে রয়েছেন অসীম গিরি, গণ আন্দোলনের মানুষ। অসীমদাকেও আমি আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমেই মিরাতুনদের কাছে আসবো। মিরাতুনদি, এটা আপনার কথা, আপনি বারবার করে বলেন যে দলের দিকে মানুষের ঢল, দলের দিকেই ঢল, এটা একটা বিপদ ঘনাচ্ছে। মানে আমরা এটাকে প্রতিরোধ করব কিভাবে, কিভাবে সাধারণ ভাষায় মানুষের কাছে এই বার্তাটা নিয়ে যেতে পারি আমরা যে আসলে দল নয়, আমরা সরকারি পরিষেবাটা চাই, সরকার কোনো দলের হয় না, হতে পারে না। এই সাধারণ ভাবনাটাই এখন যেন মুছিয়ে দেওয়া হয়েছে। যেভাবে ওবিসিকে নিয়ে একটা ওবিসি নির্ধারণকে নিয়ে একটা জটিলতা তৈরি হলো, এর ফলে আমি বললাম যে কি কি জটিলতা আগামী সময় আসতে পারে। মানুষের জীবনের অনেক দিক আছে। আমরা তো প্রত্যেকে মানুষ, যারা আমরা কথা বলতে পারি, চিন্তা করতে পারি, দেশ নিয়ে ভাবতে পারি, দলের ভূমিকা নিয়ে ভাবতে পারি, দল নেতা নেত্রীদের ভূমিকা নিয়ে ভাবতে পারি, কথা বলতে পারি, তারা তো আমরা মানুষ। তো আমাদের জীবনের যে দিকটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো নৈতিক জীবন। নৈতিক জীবন মানে ন্যায় অন্যায় ভেবে কাজ করতে হয় প্রতিটা মানুষ নামক প্রাণীকে। আর এই নৈতিক জীবনের সঙ্গে মুশকিল হচ্ছে আরেকটি শব্দের খুব মিল আছে নৈতিক কথাটার সঙ্গে, রাজনৈতিক। তো আজকের যেটা দুর্দশা, যেটা তুমি অনেকক্ষণ ধরে, বেশ কিছুক্ষণ ধরে ব্যাখ্যা করেছো, মুশকিল হলো রাজনৈতিক জীবনে নৈতিক জীবন বলে কিছু নেই। ওই রাজ অংশটুকু আছে, রাজের সঙ্গে যুক্ত হচ্ছে ক্ষমতাটা আছে, রাজের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়ে গেছে ক্ষমতা, আর বাকি নৈতিক জীবনটা বাদ পড়ে গেছে। রাজের সঙ্গে যুক্ত হওয়াতে নৈতিক শব্দটার যে অর্থ, ব্যাপ্তি, গভীরতা, সেটা নষ্ট হয়ে গেছে। করেছে কারা নষ্ট? মানুষ, যাদের নৈতিক জীবনটাই আসল জীবন হওয়ার কথা, যাদের কাজের প্রতিটি ক্ষেত্রেই নৈতিক জীবনে প্রাধান্য পাবে, সে রাজনৈতিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, পেশাগত জীবনে হোক, যে ক্ষেত্রেই হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে সেটা আজ নেই। যার ফলে যে সংকটের কথা তুমি তুলে ধরছো, সেই সংকট আমরা বুঝেও বুঝি না। আমি একটু ছোট ভাবনার বৃত্তে বসেই কথাটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। যেমন দেখা যায় আমাদের রাজ্যের যিনি প্রধান নেত্রী, তিনি নেত্রী বলছি, মুখ্যমন্ত্রী বলতে পারছি না, বারংবার বলি মুখ্যমন্ত্রী কথাটার অর্থ তিনি নিজেই জানেন না। তো ফলে সেইভাবেই বলছি, তিনি বা অন্য যারা কেন্দ্রীয় দলনেতা নেত্রী, তারাও যারা রাজনীতি করেন বলে অহংকার করেন, যাদের রাজনীতিটা, যাদের জন্য নাকি একচেটিয়ার অধিকারের ক্ষেত্র, যারা দেখবে নেতা নেত্রী এখন যারা বিশেষ করে শাসক দলনেতা বা শাসক দলনেত্রী, তারা মনে করেন যে রাজনীতিতে তাদেরই একচ্ছত্র অধিকার এবং আর কারো কোনো কিছু বলার নেই সেখানে। অর্থাৎ রাজনীতির একটা বিশেষ অর্থ তারা ধরে নিয়েছে। সেইটা কিরকম একটু সোজা করে বলবার চেষ্টা করে আমার নিজের কাছেই, অসীম রয়েছে এখানে, অসীম অনেক ভালো জানে, বোঝে এগুলো, সে শিক্ষক এবং সক্রিয় কর্মীও এসব ক্ষেত্রে, সমাজ কল্যাণমূলক কাজের ক্ষেত্রে ভালো জানে আমার থেকে। আমার যেটা গোলমাল হয়ে যায় সেটা হলো, যদি আমি বলি যে এরা দলতন্ত্র বোঝে, গণতন্ত্র বোঝে না, কথাটা অতি সরলীকরণ হয়ে যায়। আসলে কিন্তু বাইরে থেকে মনে হয় না যে দলতন্ত্র বোঝে। যদি এদের প্রশ্ন করা হয় সরকারটা কার, রাজ্যের হোক কেন্দ্রীয় হোক, সরকার কার, বেশ সুন্দর মিলের দুটি শব্দ হয়ে যাচ্ছে। অসীম বাংলার শিক্ষক ভালো বুঝবে। সরকার কার, এই প্রশ্নটা যদি রাখা যায়, উত্তর আমরা কি বলবো? জনগণের। জনগণের, তাই তো? যদি কেউ প্রশ্ন করে জনগণের, আমরা বলবো হ্যাঁ। যদি বলা হয় সরকার কার, জনগণের নয় দলের, আমরা উত্তর দেব না, তুমি আমি অসীম আমরা সবাই এই পক্ষের লোক, আমরা এরকম ভাবি বা কথা বলি। আমার যেটা হেয়ালি মনে হয়, ইংরেজিতে যাকে বলে প্যারাডক্স, সেটা বড্ড হেয়ালি মানে যাদের মুখ দেখানো হচ্ছে তাদের মধ্যে প্রধান আমাদের রাজ্যের যিনি, তিনি যখন বলেন
যে ওই বিরোধী দল অর্থাৎ কেন্দ্রীয় শাসক দল তাদের একমাত্র বিরোধী দল প্রায় কেন্দ্রের দৃষ্টিতে, কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে, যখন বলেন যে এরা গণতন্ত্র মানে না, গণতন্ত্রকে আমি এরকম বলতে শুনেছি ইদানিং, গণতন্ত্রকে ধ্বংস করছে, যখন নাম করেই বলে বিজেপি দল গণতন্ত্রকে ধ্বংস করছে, প্রধান বিরোধী দল এদের। এবং এ প্রসঙ্গত বলি, বিরোধী শব্দটা পলিটিক্সে বা পলিটিক্যাল সায়েন্সে বিরোধী শব্দটা অপোজিশন পার্টি বলে ইংরেজিতে, কিন্তু বিরোধী শব্দটা এখানে সত্যিকার অপোনেন্ট, মানে শুধু বিরোধিতা করে তা কিন্তু নয়। ওটা হচ্ছে শাসক দল ভিন্ন অন্য দল, তারা কি করবে, হাত মিলিয়ে কাজ করবে। অপোজিশন মানে হচ্ছে যে যদি অন্যায় ঘটে তাহলে বিরোধিতা করবে, কিন্তু ভালো যদি ঘটে একসঙ্গে মিলে ভালো করার চেষ্টা করবে। শুধু বিরোধিতা করবে মানে শত্রুতা করবে এটা নয়। যাই হোক, কিন্তু যখন শুনতে পাই বলেন রাজ্য প্রধান ইদানিং খুব বলছেন সামনে ভোট আসছে, অর্থাৎ বিরোধী দলকে তো সকলের চোখে নিন্দনীয় করতে হবে, অর্থাৎ বলছেন দেখছি যে ওরা গণতন্ত্র ধ্বংস করছে। যখন বলে আমি খুব চিন্তা করে দেখি, এরকম কথা যখন বলেন, কথাটা তো ঠিকই বলেন, গণতন্ত্র সত্যি তাদের দ্বারা ধ্বংস হচ্ছে, এবং কিভাবে ধ্বংস হচ্ছে প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করে যখন তখন ঠিকঠাক বলে। তার মানে গণতন্ত্র কি তারা বোঝেন। কিন্তু মুশকিল হলো, আমার কাছে যেটা হেয়ালি লাগে সেটা হলো নিজেরা যখন গণতন্ত্র ধ্বংস করে সেটা দেখতে পায় না। ওরা গণতন্ত্র ধ্বংস করছে, জনগণের বিরোধী, স্বার্থ বিরোধী কাজ করছে, ওরা এই করছে ওই করছে সেই করছে, আমি আর বিস্তারিত বলছি না, সেটা ঠিকঠাক বলছে। কিন্তু মুশকিল হলো সেই ঠিকঠাকটা বোঝে বিরোধী দলের ক্ষেত্রে কথা বলার জন্য, বিরুদ্ধে কথা বলার জন্য জন্য যখন বলছে তখন সেইগুলোকেই তারা ভাঙছে। যে কাজগুলো ওরা করছে নিজে সেগুলো করছে, অর্থাৎ তিনি কিন্তু গণতন্ত্র রক্ষা করছেন বলে দাবি করছেন। এখানটায় আমার হেয়ালি লাগে, একই কাজ ওদের জন্য গণতন্ত্র ধ্বংসকারী আর একই কাজ এদের জন্য গণতন্ত্র রক্ষাকারী। বস্তুত আমরা বলবো যে দলতন্ত্র রক্ষাকারী কাজ দুদলই করছে, তাদের দলটা রক্ষা পাক, দেশ নয়, জনগণ নয়, তাদের দলটা রক্ষা পাক। এবং সেক্ষেত্রে কোন বৃত্তের চারদিকে এরা ঘোরে, দুপক্ষই, দুই শাসক দলে, বৃত্তটা হলো ক্ষমতার বৃত্ত। এই ক্ষমতার বৃত্ত ব্যাপারটাকে এদেরকে ঘূর্ণি পাকির ঘোরাচ্ছে, কিন্তু এরা বুঝতে পারে না যে ক্ষমতারও ক্ষমতা কতটা থাকে সেটা বোঝে না। ক্ষমতার এমন ক্ষমতা আছে যে ওদেরও চোখ কান নাক সব ঘুরিয়ে দিতে পারে, সেইটা কিন্তু বুঝতে পারে না বলে ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করে, ক্ষমতার নাক কানটা ধরে মলে দেওয়ার চেষ্টা করে, এবং ক্ষমতা থেকে যতটা স্কুইজ করে, ইংরেজিতেই বলছি, যতটা কুইজের বাংলা কি হবে অসীম বলে দাও, নিংড়ে নেওয়া যায় যতটা, ততটাই নিংড়ে নিচ্ছে। কিছু আর অবশিষ্ট থাকছে না জনগণের জন্য, দেশের জন্য। দেশতন্ত্র বলে একটা কথাকে চালু করা যায় গণতন্ত্রের বাদ দিয়ে? গণতন্ত্র এখন বোধহয় আর কেউ মানছে না। গণতন্ত্র এত সহজে হিসেব মধ্যে হাতের নাগালে এসে যাচ্ছে যে তাকে চিবড়ে করে দেওয়ার প্রচেষ্টাটা সকলে করছে এবং সফলও হচ্ছে। তাহলে কি দেশতন্ত্র বলে কিছু করতে হবে? দেখো অসীম কি বলে, আমার মাথাটা সত্যি গুলিয়ে যাচ্ছে। এরা হচ্ছে কি বলবো, সব জানতা আবার কিছু না জানতা। অন্যদের ক্ষেত্রে সব জানতা বিরোধী দল সম্পর্কে, আর নিজের ক্ষেত্রে তখন হয়ে যায় কি যেন হয়ে যায়, বোঝা আমাদের জন্য খুব কঠিন। একদম, মানে নিজেরা যে আচরণ করছেন, নিজেদের যে আচরণটা আসলে গণতন্ত্রের অনুপন্থী নয়, সেটা কি বোঝেন না, না বুঝতে চান না? ঠিক এখানেই আমি অসীম গিরির কাছে আসবো। একদম, না বুঝলে অন্যদের ক্ষেত্রে কি করে বলছে, একদম সেই অসীম দা কিভাবে ব্যাখ্যা করবে এই যে সরকার আর দল একাকার হয়ে যাচ্ছে এবং একাকার করে দিচ্ছেন? এখানে শোনা যাচ্ছে
কি করে মানে এটা আমরা কি করে এটার প্রতিরোধ করব? মীরাতুন্দি বলছে একটা অদ্ভুত হেয়ালি, মানে কি করে আমরা বুঝে উঠতে পারছি না যে কি করে এটার উল্টো দিকে, মানে আমরা কি একটা দেশতন্ত্র বলে একটা নতুন শব্দ চালু করব? আমরা তো এতদিন গণতন্ত্র বলেছি, সমাজতন্ত্র বলেছি, কিন্তু সেগুলো সবগুলোই বোধহয় সেগুলোকেও গ্রাস করে নেওয়া হয়েছে। মানে গণতন্ত্র গ্রাসে চলে গেছে, ক্ষমতার গ্রাসে, সমাজতন্ত্র তো নানাভাবে ক্ষমতার গ্রাসে, কিন্তু এখন এই দেশতন্ত্র বা মানুষের নাগরিকতন্ত্র এটাকে কি নতুন করে প্রতিষ্ঠা করতে হবে আমাদের? মানে দেশতন্ত্র কিরকম হয়ে আছে এখন দেখো, প্রথমত হচ্ছে দলতন্ত্র ইকুয়াল টু দেশতন্ত্র ইকুয়াল টু গণতন্ত্র, বা দলতন্ত্র ইকুয়াল টু গণতন্ত্র, দেশতন্ত্র ইকুয়াল টু দলতন্ত্র। ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন একটি দল সে কোনো ক্যান্ডিডেট দিল, নির্বাচিত হলো, এবং যে নির্বাচিত হলো আর জিতলো সে কিন্তু আর দলের নয়, সে দলের পার্টির নিশ্চয়ই একজন কর্মী হিসাবে বা তার যা পদ চলছে, কিন্তু সে যখন বিরোধী লোকটা তাকে ভোট দেয় না, সে জিতলেও সে বিরোধী লোকটারও কিন্তু প্রতিনিধি, একদম একদম প্রতিনিধি। তাহলে সরকারও তাই, সরকার কখনো আমার হয় না, সরকারটা সবার হয়, সমাজের হয়, সবারই সরকার হয়। এইবার ব্যাপারটা হচ্ছে আমার যা ইচ্ছা তাই স্বেচ্ছাচারিতা করবো। মীরাতুন্দি যেটা বলবার চেষ্টা করি, মীরাতুন্দি খুবই ভদ্রভাবে বলেন, এইটা হচ্ছে মুশকিল। আর আমরা হচ্ছি ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ ভাবে বলি, কিছু করার নেই, কারণ অনেক সময় মনে হয় যে যা দেখছি আরো দেখে যেতে হবে এবং এরপর বোধহয় নিজের বুকেই নিজে ছুরি মারতে হবে। ব্যাপারটা এরকম। গত কয়েকদিন ধরে কতগুলো ব্যাপার, যেমন ধরো ওবিসি প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি একেবারে বলে দিচ্ছি তৃণমূল কংগ্রেস, মানে অন্য কিছু না, তৃণমূল কংগ্রেস ইকাল টু তো দল, মানে তাদের দল ইকাল টু পশ্চিমবঙ্গ, মানে আর কেউ নেই আর কি এখানে। এরা যেভাবে যা যা মামলা ফামলা হাবিজাবি করলো, তাতে হাইকোর্টের কাছে তাদের মুখটা নেমে গেল। এবং তারপর যে বিতর্কগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে দানা পাকাচ্ছে, বিজেপি কি করেছে, সিপিএম কি করেছে, সিপিআই কি করেছে, আরে বাবা কিছু করেনি বলেই তো তোদের আনা হলো, তাহলে তোরা কি করেছিস? প্রশ্নটা এই জায়গায়। 2 নম্বর, আমি ধরেই নিলাম যে বিরোধী দলগুলো খুব খারাপ, ভীষণ বাজি, ওরা খুব দুষ্টু, তাহলে আমি ভালো কোথায়? একটা ঘটনাও দেখানো যাক পশ্চিমবঙ্গে, যেখানে দল বাদ দিয়ে, নিজের দল বাদ দিয়ে, নিজের পেরিফেরি বা বৃত্তের জায়গা বাদ দিয়ে আর বাদ বাকি লোকের উপকার হয়েছে। এমনকি দলের অন্দরেও যে কোন্দল, সেই কোন্দলের মধ্যে দিয়ে উঠে আসে সে বক্তব্য। যেমন আমি নাম করেই বলি, মাননীয় কল্যাণ ব্যানার্জি, তার সাথে সৌগত রায়ের যে কোন্দল, ব্যক্তি কোন্দল, মানে আসলে দলের কনসেপশন থাকলে কিন্তু এই ব্যক্তি কোন্দলটা প্রকাশ্যে আসার কথা নয়। ব্যক্তি কোন্দল তখনই আসে যখন ব্যক্তি প্রধান দল হয়। এই ব্যক্তি প্রধান দল একমাত্র মাননীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মুখ্যমন্ত্রী আমার তো নয় তিনি, কারণ তিনি মানুষের কোনো অধিকারের কথা বলেন না, তিনি মানুষের গণতন্ত্রের কোনো কথা বলেন না, তিনি চাকরি বাকরি দেন না, চুরি করান এবং তাকে ঢাকা দেন, ইত্যাদি ইত্যাদি করেন। সুতরাং তিনি আমার কেউ না, সুতরাং তিনি একটি দলের সুপ্রিমো। পশ্চিমবঙ্গটা তারই একমাত্র এবং তার দলের একমাত্র, এবং তিনি যা বলে দেবেন সেই বলে দেওয়া কথাগুলো এই দলের মধ্যে চলবে এবং সমাজ সেটা মেনে নিতে বাধ্য, মেনে না নিলেও মানে নিতে বাধ্য, জোর করে মানানো হবে। সুতরাং সেই দলে কিন্তু ব্যক্তি ভার্সাস ব্যক্তি ঝামেলা বাঁধে। প্রাকৃতিক দেখবেন শ্রদ্ধেয় মদন মিত্র সৌগত রায়ের বিরুদ্ধে তার যে বক্তব্য বিষোদ্গার করছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষোদ্গার করছেন অন্যের বিরুদ্ধে, আর পলিটিক্যাল ভার্সন তিনি দেন, মানে পলিটিক্যাল যিনি মুখপাত্র, একদম রাজনৈতিক মুখপাত্র, তিনি এমন একটা মুখ করে কথাবার্তা বলেন
যেন মনে হয় মানে এটাই হচ্ছে গণতন্ত্রের একবারে সর্বোচ্চ রূপ এবং তিনি ছাড়া কেউ জানেন না পৃথিবীতে। অথচ তিনি বলেন পুরোটাই তো দলের কথা, কারণ তিনি তো অবশ্য দলেরই লোক। তাহলে গোটাটাই কতগুলো ব্যক্তি, একটা দল বা দুটো দল তার উপর নির্ভর করছে। দেখো মিলটা কোথায়? সারা ভারতে একটি দল আছে, যে দলটির নাম বিজেপি। সবাই জানে বিজেপি কি জিনিস, এটা কিন্তু জানে, তথাপি বিজেপিকে ভোট দেয় লোকে। ভোট কতটা দেয় আমি জানি না, ভোট তো করানো হয়। আমার মনে হয় ভোট কিছু লোক দেয়, আর কিছু নানান যে ঘটনা শোনা যায় তার মধ্যে দিয়ে ভোট হয়। তার মধ্যে প্রচার আছে, লুট আছে, মারপিট আছে, অগ্নিসংযোগ আছে, অর্থবল অনেক আছে, কিছু আছে, টাকা অর্থবল আছে, আছে। হ্যাঁ অনেক কিছু আছে, অর্থবল আছে, অনেক কিছুর উপর দিয়ে জেতা যায়। প্রশ্ন হচ্ছে ওই দলটা কি বলছে? এক দেশ, এক ভাষা, এক রাষ্ট্র, এক ধর্ম, তারপরে কি আসে? এক দল। উনি এই কথাটা শব্দ উচ্চারণই করেন, আর সবটাই বলেছেন। একদম শুধু তাহলে বলেননি, ওই এক এমনকি দল, কংগ্রেস সেই মুক্ত দলটা- ভারতের কথা, কংগ্রেস হ্যাঁ। মুক্ত ভারতের কথা যখন বলেন তখন তো আসলে তিনি বিরোধী শূন্য ভারত চান, হ্যাঁ, সেটাই হ্যাঁ। বোঝাতে চান।